আসসালামু আলাইকুম। জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতে শিরোনাম। ফেব্রুয়ারিতে রাজনৈতিক উত্তাপ, আওয়ামী লীগ বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এরপর জানিয়ে দেব বাংলাদেশকে নিয়ে ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত গোপন তথ্য ফাঁস, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এদিকে চূড়ান্ত হতে যাচ্ছে বাংলাদেশকে 4টি প্রদেশ তৈরির পরিকল্পনা, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। আরও জানিয়ে দেব গোপন নথিতে শেখ হাসিনার ধর্ম ফাঁস কাণ্ডে দেশ জুড়ে তোলপাড়, বেরিয়ে এলো নতুন এক চাঞ্চল্যকর তথ্য, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এদিকে এত মানুষ হত্যার পরও শেখ হাসিনা কিভাবে কর্মসূচি দেয়, প্রশ্ন সার্জিসের, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। সবশেষে জানিয়ে দেব আওয়ামী লীগকে আন্দোলনের অনুমতি দেওয়া হবে যে শর্তে, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। আওয়ামী লীগের হরতাল, অবরোধ ও কঠোর কর্মসূচি ঘোষণা শোনার পরই বিএনপি তাদের নতুন কর্মসূচি ঘোষণা করেছে। ফেব্রুয়ারি মাস জুড়ে বড় দুই দলের কর্মসূচিকে রাজনৈতিক অঙ্গনে এক নতুন উত্তেজনা সৃষ্টি হয়েছে। নেটিজেনদের কেউ বলছেন এটাকে যুগপৎ কর্মসূচি নাকি পাল্টাপাল্টি কর্মসূচি, নাকি এই কর্মসূচির পিছনে অন্য কোনো পরিকল্পনা রয়েছে। আসন্ন রমজানের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং দ্রুততম সময়ে সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক স্থিতিশীলতা ফেরাতে ফেব্রুয়ারিতে কর্মসূচি নিয়ে মাঠে নামবে বিএনপি। ঢাকা সহ সারা দেশে 2 ধাপে সমাবেশ করার পরিকল্পনা করেছে দলটি। খুব শীঘ্রই কেন্দ্রীয় বিভাগীয় নেতাদের সঙ্গে বৈঠক করে কর্মসূচির দিনক্ষণ চূড়ান্ত করা হবে বলে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক থেকে জানা যায়। সোমবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এসব বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অপরদিকে অন্তর্বর্তী সরকারের পদত্যাগের দাবিতে এবং হরতাল অবরোধ ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে 1 ফেব্রুয়ারি থেকেই মাঠে নামার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। 6 ফেব্রুয়ারি সারা দেশে প্রতিবাদ মিছিল ও সমাবেশ, আর 10 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ। এছাড়া 16 ফেব্রুয়ারি অবরোধ এবং 18 ফেব্রুয়ারি দেশব্যাপী সকাল সন্ধ্যা সর্বান্তক কঠোর হরতাল কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সরকার পতনের পর আত্মগোপনে চলে যাওয়া বেশ কয়েকজন নেতা মনে করেন সরকার পরিচালনা ও রাজনীতিতে তাদের কিছু ভুল ত্রুটি রয়েছে, সেগুলো স্বীকার করে এখন আবারও সক্রিয়ভাবে রাজনীতিতে প্রত্যাবর্তন করতে চায় তারা। প্রবীণ নেতারা ভাবছেন 26শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবসে তাদের সবাইকে দেশে ফিরে আসা উচিত। অপরদিকে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে জানা যায় দেশের বর্তমান পরিস্থিতিতে দ্রুত নির্বাচনের বিকল্প নেই। বিগত 1.5 দশকে দেশের গণতন্ত্র ধ্বংস হয়েছে, জনগণ তাদের অধিকার থেকে বঞ্চিত হয়েছে। 3টি সংসদ নির্বাচনে জনগণ ভোট কেন্দ্রে যেতে পারেনি। এখন সংস্কারের পাশাপাশি গণতান্ত্রিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে হবে। এজন্য যত দ্রুত সম্ভব সরকার ও জনগণকেই নির্বাচনমুখী হওয়া উচিত। শুনলে হয়তো অনেকে অবাক হবেন, বিশ্ব মডেল হিসেবে খ্যাত ডোনাল্ড ট্রাম্প যে শার্ট আর টাই পরেন তা বাংলাদেশের তৈরি। শুধু তাই নয়, বাংলাদেশের তৈরি এসব শার্ট এবং টাইকে ট্রাম্প বিশ্বসেরা বলে মন্তব্য করেন। 2017 সালে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পর একটি টিভি সাক্ষাৎকারে উঠে আসে এই গোপন তথ্য। ট্রাম্পকে প্রশ্ন করা হয়, আপনার শার্ট এবং টাই কোন দেশের তৈরি? ট্রাম্প বলেন, আমি জানি না, তবে এগুলো বিশ্বের সেরা ব্র্যান্ডের। তখন উপস্থাপকের সহকারী শার্ট এবং টাই দেখে বলেন, মেড ইন বাংলাদেশ। এটা শোনার পর ট্রাম্প বলেন, হতে পারে, তবে এটাই বিশ্বসেরা। ডোনাল্ড ট্রাম্প একজনই, তার সম্পর্কে বর্ণনার জন্য নির্দিষ্ট কয়েকটি শব্দ যথেষ্ট নয়। ট্রাম্প শার্ট, প্যান্ট, কোট, টাই পরতে বেশি ভালোবাসেন, তবে বাসায় তিনি সাধারণ পোশাক পরেন। কোট আর প্যান্ট আমেরিকার বিশেষ একজন দর্জি বানিয়ে দিলেও শার্ট আর টাই যে ব্র্যান্ডের ব্যবহার করেন সেই ব্র্যান্ড এগুলো বাংলাদেশ থেকে বানিয়ে নেয় এবং সেখানে মেড ইন বাংলাদেশ লেখা থাকে। দেশের পুরনো 4টি বিভাগকে নতুন করে 4টি প্রদেশে পরিণত করার পরিকল্পনা করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন। এমন পরিকল্পনার কথা বাংলাদেশে অন্তর্বর্তী সরকারকে সুপারিশও করা হয়েছে। এমন খবরের পরপরই দেশজুড়ে তুমুল আকারে শুরু হয়েছে আলোচনা।
তবে এবার দেশের 4টি প্রদেশ করার পরিকল্পনাকে বিলাসিতা বলে অভিহিত করেছেন বিশেষজ্ঞরা, যার ফলে দেখা দিতে পারে নানা মহলে কোন্দল। বাংলাদেশে গণ অভ্যুত্থানের পর গঠিত হয় অন্তর্বর্তী সরকার। এরপর রাষ্ট্রের বিভিন্ন খাতের সংস্কার প্রয়োজন বলে অন্তর্বর্তী সরকার 11টি সংস্কার কমিশন গঠন করে। এই 11টি কমিশনের মধ্যেই রয়েছে জনপ্রশাসন সংস্কার কমিশন, যেখানে গণমুখী, জবাবদিহিমূলক, দক্ষ ও নিরপেক্ষ জনপ্রশাসন গড়ে তোলার লক্ষ্যে এই কমিশনের প্রধান হিসেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সাবেক চেয়ারম্যান আব্দুল মঈদ চৌধুরীকে নেতৃত্ব দেওয়া হয়। এই জনপ্রশাসন সংস্কার কমিশনই সাম্প্রতি আলোচনার ঝড় সৃষ্টি করে দেশ জুড়ে, যেখানে বিভিন্ন সূত্রের খবর ছড়িয়ে পড়ে বাংলাদেশের 4টি পুরনো বিভাগকে নতুন করে চারটি প্রদেশ হিসাবে তৈরি করার সুপারিশ করবে জনপ্রশাসন সংস্কার কমিশন। ক্ষমতাকে বিকেন্দ্রীকরণের উদ্দেশ্যে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনাকে বাংলাদেশের 4টি প্রদেশ হিসেবে প্রতিষ্ঠিত করার পরিকল্পনা চলছে। যদিও এই সিদ্ধান্ত এখনও চূড়ান্ত নয়, তবে জনপ্রশাসন সংস্কার কমিশনের এমন পরিকল্পনাকে এবার বিলাসিতা বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এছাড়া এমন সিদ্ধান্ত বাংলাদেশে নতুন করে রাজনৈতিক উত্তেজনা বাড়াবে বলেও ধারণা করেছেন তারা। বিশেষজ্ঞদের মতে 4 প্রদেশ দেশের অর্থনৈতিক অবস্থায় আরও খরচ বাড়াবে। দেশের জাতীয় নিরাপত্তার জন্য এই মুহূর্তে এটি মোটেও ইতিবাচক নয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর সাব্বির আহমেদ 4টি প্রদেশ তৈরির বিষয়ে একটি গণমাধ্যমকে সাক্ষাৎকার দেওয়ার সময় জানিয়েছেন, বাংলাদেশের জন্য এ প্রদেশ তৈরির উদ্যোগ মোটেও বাস্তবসম্মত নয়। 29 জানুয়ারি 2025 দেশের প্রথম সারির একটি গণমাধ্যমে উঠে আসে একটি প্রতিবেদন। তারপর থেকে দেশ জুড়ে আবারও নতুন করে আলোচনায় শেখ হাসিনা ইস্যু। গণমাধ্যমটি ডিজিটাল এবং অনলাইন দুই বিভাগে শেখ হাসিনার সংবাদটি উপস্থাপন করা হয়, যেখানে দাবি করা হয় অপরাধীদের যাবতীয় অপরাধের তথ্য সংরক্ষণের জন্য বাংলাদেশ পুলিশ 2015 সালে চালু করে ক্রিমিনাল ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম। এটিকে প্রিভিয়াস কনভিকশন অ্যান্ড প্রিভিয়াস রেকর্ড বা পূর্ববর্তী দ্বন্দ্ব ও রেকর্ড সময়ের পরিসংখ্যান নামে অভিহিত করেন অনেকে। পিসিপিআরে কথিত শেখ হাসিনার নামে থাকা ধর্ম কলামে লেখা হয়েছে নাস্তিক। প্রতিবেদনে আরও বলা হয়, যদিও তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের নামে ধর্ম কলামে লেখা হয়েছে ইসলাম, আর শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের নামে ধর্ম কলামে রাখাই হয়নি। পিসিপিআর রেকর্ড বলছে, শেখ হাসিনার নামে ব্যক্তির নাম কলামে লেখা হয়েছে শেখ হাসিনা, সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ, পিতার নাম মৃত শেখ মুজিবুর রহমান, বৈবাহিক অবস্থা বিবাহিত, লিঙ্গ দেখা হয়েছে মহিলা, ধর্মের নামে লেখা হয়েছে নাস্তিক। ব্যক্তি থিম কলামে বলা হয়েছে হত্যাকারী। শেখ হাসিনার বয়স লেখা হয়েছে 76 বছর। সিডিএমএসে তার একটি ছবি যুক্ত রয়েছে। পুলিশ কর্মকর্তারা জানান, ফৌজদারি মামলা সংক্রান্ত তথ্য ব্যবস্থাপনায় পুলিশের কেন্দ্রীয় সফটওয়্যার বা সিডিএমএস অপরাধীদের সব তথ্য সংরক্ষিত থাকে। এটি খুবই গুরুত্বপূর্ণ। সরকার পতনের 6 মাস না পেরোতেই আওয়ামী লীগের কর্মসূচি নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক কমিটির প্রধান সংগঠক সার্জিস আলম। তিনি বলেন, এত মানুষ হত্যা করার পরও শেখ হাসিনা কিভাবে কর্মসূচি ঘোষণা করেন? যে দেশে এত হত্যাযজ্ঞ হয়েছে, সেখানে এলে তো ফাঁসির মঞ্চে ঝুলতে হবে। বুধবার সকালে রাজধানীর কাকরাইলে সার্জিস আলম আরও বলেন, রাজনীতিবিদরা তরুণদের চিন্তা ভাবনাকে হুমকি হিসেবে দেখছে। তিনি বলেন, তরুণদের যদি নেতৃত্ব দিতে না দেওয়া হতো, তবে আগামী 1 দশকেও স্বৈরশাসকের অবসান সম্ভব হতো না। তরুণদের দেশ পরিচালনায় এগিয়ে আসতে হবে। যত ধরনের রাজনীতিবিদরা রয়েছেন, তারা এই প্রজন্মের কালচার এবং মানসিকতার সাথে খাপ খাইতে পারছেন না। তারা কেবল নিজেদের স্বার্থে ভাবেন, আর এটাই তাদের বড় সমস্যা। সার্জিস আরও বলেন, অভ্যুত্থানের পর থেকে চিন্তা ভাবনায় বড় ধরনের পার্থক্য দেখা যাচ্ছে। আমরা যেভাবে চাই, তথাকথিত রাজনীতিবিদরা সেভাবে ভাবছেন না।
তাদের চিন্তা ভাবনা হলো যে বসছে সে আমার স্বার্থের উপকার করবে কিনা। শিক্ষার্থীদের রাজপথে নামার প্রয়োজনীয়তা নিয়ে তিনি বলেন, অভ্যুত্থান নিয়ে আমরা রাজপথে নেমেছিলাম, তবে এখন তরুণদের সামনে নতুন দাবি হচ্ছে সত্যকে সত্যকে সত্য এবং অন্যায়কে অন্যায় বলা। যারা সংসদে পলিসি মেকার হতে চান তাদের সতর্ক থাকার আহ্বান জানাই। আওয়ামী লীগের আন্দোলনের পরিকল্পনা নিয়ে করা প্রতিক্রিয়া জানিয়ে দলের গণহত্যার দায় স্বীকার করে ক্ষমা চাওয়ার দাবি তুলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম। বুধবার 29 জানুয়ারি নিজের ফেসবুক পেজে দেওয়া দীর্ঘ পোস্টে তিনি এই মন্তব্য করেন। মঙ্গলবার রাতে শেখ হাসিনার দল আওয়ামী লীগ ঘোষণা করেছে আগামী 1 ফেব্রুয়ারি থেকে 9 দিনব্যাপী দেশব্যাপী মিছিল মিটিং করবে তারা। এরপর 18 ফেব্রুয়ারি হরতাল পালন করারও ঘোষণা দেওয়া হয়েছে। বুধবার আওয়ামী লীগ শেখ হাসিনার নামে একটি লিফলেট প্রকাশ করেছে, যেখানে দলীয় নেত্রী শেখ হাসিনা দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের বিরুদ্ধে প্রতিবাদে সরব হতে। শফিকুল আলম তার পোস্টে উল্লেখ করেন, আওয়ামী লীগকে গণহত্যার জন্য ক্ষমা চাইতে হবে। তিনি বলেন, গত বছরের আগস্টে দায়িত্ব গ্রহণের পর থেকে অন্তর্বর্তী সরকার যে কোনো ন্যায্য বিক্ষোভ দমন বা নিষিদ্ধ করেনি। গণমাধ্যমের তথ্য অনুযায়ী গত 5.5 মাসে শুধু ঢাকায় অন্তত 136টি বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে কয়েকটি বিক্ষোভ ব্যাপক যানজট সৃষ্টি করেছে। তবু সরকার বিক্ষোভ সমাবেশের ওপর কোনো বিধিনিষেধ আরোপ করেনি। এরপর তিনি প্রশ্ন তোলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগকে কি বিক্ষোভের সুযোগ দেওয়া উচিত? শফিকুল আলম আরও বলেন, জুলাই আগস্টে ভিডিও ফুটেজে স্পষ্ট দেখা যায় আওয়ামী লীগের কর্মীরা শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের হত্যায় অংশ নিয়েছে। তাদের পরিচালিত হত্যাকাণ্ডে কয়েকশো তরুণ শিক্ষার্থী ও শিশু শহীদ হয়েছে। জুলাই অভ্যুত্থানের সময় সংগঠিত গণহত্যা, খুন ও তাণ্ডবের জন্য আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে দায় স্বীকার করে ক্ষমা চাইতে হবে। শফিকুল আলম তার পোস্টে আরও দাবি করেন, নিউ ইয়র্ক ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ এক প্রতিবেদনে জানিয়েছে শেখ হাসিনা তার 16 বছরের শাসনামলে সরাসরি হত্যার নির্দেশ দিয়েছেন এবং জোরপূর্বক গুম করিয়েছেন। তিনি আরও উল্লেখ করেন, একটি নিরপেক্ষ ও স্বাধীন প্যানেলের তথ্য মতে শেখ হাসিনার ঘনিষ্ঠরা তার শাসনামলে $234 বিলিয়ন পাচার করেছে। ক্ষতিগ্রস্ত চুক্তির মাধ্যমে কোটি কোটি ডলার চুরির অভিযোগে শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে তদন্ত চলছে। এছাড়া তিনি দাবি করেন, আওয়ামী লীগ সরকারের আমলে প্রায় 3,500 ব্যক্তি জোরপূর্বক গুমের শিকার হয়েছেন। 3,000 মানুষকে বিচার বহির্ভূতভাবে হত্যা করা হয়েছে। শাপলা চত্বরে গণহত্যার অভিযোগও তিনি পোস্টে উল্লেখ করেন। শফিকুল আলম আরও বলেন, শেখ হাসিনার শাসনামলে আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ লীগে পরিণত হয়েছিল। প্রায় 60 লাখ বিরোধী দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে ভুয়া ও গায়েবী মামলা দেওয়া হয়। এমনকি দেশের প্রথম হিন্দু প্রধান বিচারপতিকেও নির্মমভাবে মারধর করে পদত্যাগে বাধ্য করা হয় এবং তাকে নির্বাসনে পাঠানো হয়। আওয়ামী লীগের বিক্ষোভ কর্মসূচির প্রসঙ্গে শফিকুল আলম বলেন, যতক্ষণ না আওয়ামী লীগ গণহত্যা, দুর্নীতি ও হত্যার দায় স্বীকার করে ক্ষমা চাইবে এবং অপরাধীদের বিচার কার্যের আওতায় আনবে, ততক্ষণ পর্যন্ত তাদের আন্দোলনের অনুমতি দেওয়া হবে না। তিনি আরও বলেন, বিশ্বের কোনো দেশ কি খুনি ও দুর্নীতিবাজদের আবার ক্ষমতায় আসতে দেবে? মিত্রবাহিনী কি নাৎসিদের বিক্ষোভে অনুমতি দিয়েছিল?